আসসালামু আলাইকুম দর্শক, গত 21শে মে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অফিসার্স অ্যাড্রেসে যে বক্তব্যগুলো দিয়েছিলেন, যে কথাগুলো বলেছিলেন, তার মধ্যে দু তিনটি বিষয় বেশ আলোচনা জন্ম দিয়েছে, কিন্তু একটি বিষয় আমাদের আলোচনার বাইরে চলে গেছে। কিন্তু আমি মনে করি সেই বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তার বক্তব্যের যে বিষয়গুলো, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিংবা করিডোর ইস্যু অথবা মবক্রেসি নিয়ে যে কথাগুলো বলেছিলেন, সেগুলো নিয়ে বেশ হইচই চলছিল গত কয়েকদিন ধরে, এখনো চলছে। কিন্তু সেদিন সামরিক কর্মকর্তারা যে একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে তারা আগে সেনাবাহিনীর কারোর সঙ্গে কোনো কথা বলেনি কেন? এই প্রশ্নের উত্তরে সেনাপ্রধান যে কথাগুলো বলেছিলেন, কোনো কোনো গণমাধ্যমে এসেছে, কিন্তু আলোচনার জন্ম দেয়নি সেভাবে। তিনি কি বলেছিলেন এবং কতটা গুরুত্বপূর্ণ সেটি আমাদের একটু দেখা দরকার। তিনি সামরিক কর্মকর্তাদের অভিযোগের বিষয়ে যে কথাগুলো বলেছিলেন তা ছিল এরকম: জাতিসংঘের মাধ্যমে জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি। এ বিষয়ে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান সরকার জাতিসংঘকে সে সুযোগ দেয়নি। কত মারাত্মক একটি অভিযোগ সেনাপ্রধানের মুখ থেকে বেরিয়ে এসেছে। তিনি বলছিলেন যে সংস্কার সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে বা কিভাবে নিচ্ছে সে বিষয়ে দেশবাসীর পাশাপাশি তিনি এবং সেনাবাহিনী অবগত নন এবং এ বিষয়ে তিনি হতাশা ব্যক্ত করেছেন। এটি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধানের ছোট্ট এই বক্তব্যে নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে রয়েছে। জাতিসংঘের এই রিপোর্টটা যে পুরোপুরি বায়াসড একটি রিপোর্ট, সে বিষয়ে আমি নিজে একাধিকবার কথা বলেছি এবং সেনাপ্রধান এই বিষয়টি উত্থাপনের সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো প্রশ্নবিদ্ধ হল, কেন সরকার সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের কথা বলতে দেয়নি, কি ছিল সরকারের উদ্দেশ্য? আবার দুদিক থেকেই যদি আমরা ধরি যে সেনাপ্রধান বা সেনাবাহিনীর কর্মকর্তাদের বক্তব্য নেওয়া, তাদের ইন্টারভিউ করা, যে কোনো দিক থেকেই এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। একটা হচ্ছে নিশ্চয়ই 5 আগস্টের যে অভ্যুত্থানটি কথিত সফল হলো, সেই সফলতার অন্যতম কৃতিত্ব তো সেনাবাহিনীকে দিতে হবে। অথবা যদি বলি, যারা সেনাবাহিনীকে অভিযুক্ত করেছেন এর আগে, 5 আগস্টের আগে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালানোর জন্য, সেদিক থেকেও তো তাদের ইন্টারভিউ করার কথা কোনো কোনো সদস্যের, কেন করা হলো না? এবং আমরা তো জানি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম, তিনি ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটিকে শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা ছিলেন। এটি সাদিক কায়েম নিজে তার ফেসবুকে বলেছেন। সেই কমিটির রিপোর্ট কতটা বায়াসড হতে পারে, কতটা আনবায়াসড হতে পারে, সে সম্পর্কে আমাদের নিশ্চয়ই ধারণা থাকতে পারে। এবং জাতিসংঘ, আমি যেটুকু জানি, জাতিসংঘ চেয়েছিল 30শে সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের হত্যাকাণ্ড কিংবা অবিচার, অপরাধমূলক যেসব কর্মকাণ্ড, পুলিশের উপর আক্রমণ, মানুষের বাড়ি ঘরে লুটতরাজ সহ সবকিছুর তদন্ত করতে চেয়েছিল, কিন্তু সরকার সেটিও দেয়নি। সরকার বাধা দিয়েছিল এবং সরকারের বক্তব্য ছিল 5 আগস্ট পর্যন্ত তদন্ত করা যেতে পারে। 5 আগস্ট পর্যন্ত সবকিছুর খোঁজ খবর নিয়ে তারা রিপোর্ট দিতে পারে জাতিসংঘ। পরে এক ধরনের বার্গেনিং এর মাধ্যমে জাতিসংঘ 15 আগস্ট পর্যন্ত তদন্ত করবে, এটি সরকারের কাছ থেকে আদায় করে নিতে তারা সফল হলো 15 আগস্ট পর্যন্ত। এবং এই রিপোর্টের একটি অংশ নিয়েও আমি অনেকবার কথা বলেছি। 15 আগস্ট পর্যন্ত যদি 1400 মানুষের হত্যাকাণ্ডের কথা বলে জাতিসংঘ, সেক্ষেত্রে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে বা অভ্যুত্থানে নিহতের সংখ্যা সরকার কতটা বলেছে? 834 জনের নামে গেজেট প্রকাশ করেছে সরকার। তাহলে 1400 থেকে 834 বাদ দিলে যে বাকি
576 জন থাকে, তাহলে 5 আগস্টের পরে 15 আগস্ট পর্যন্ত এই 576 জন নিহত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তারপরে কথা তো আরো রয়েছে 15 আগস্টের পরে। তাদের বিচারের কি হবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত? সেনাপ্রধান পক্ষান্তরে এই কথাগুলো কিন্তু মিল করতে চেয়েছেন, অথবা তার বক্তব্যের মধ্য দিয়ে এই বিষয়গুলো বেরিয়ে আসে। এবং জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টের শেষাংশেও তো বলা ছিল যে 5 আগস্টের পরেও হত্যাকাণ্ড চলেছে, লুটতরাজ চলেছে। পুলিশের তথ্য অনুযায়ী দেশের 639 থানার মধ্যে 450টিতে ভাঙচুর করা হয়েছে, হামলা করা হয়েছে, অনেক সাংবাদিক আক্রমণের শিকার হয়েছেন। জাতিসংঘের রিপোর্টে এসেছে। আওয়ামী লীগের কাছ থেকে একটি তথ্য পেয়েছিল, সেখানে শতাধিক মানুষ, মানে আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করার অভিযোগ তাদের ছিল। এই বিষয়গুলো সরকার কখনো উল্লেখ করে না, করবেও না, এগুলো খুবই স্বাভাবিক, আমরা জানি। কিন্তু সরকার যে বিষয়গুলো হাইড করে যাচ্ছে, সেনাপ্রধান তার যে বক্তব্য, তার মধ্য দিয়ে আমরা অনেক কিছু ধরে নিতে পারি। একই সঙ্গে জাতিসংঘের যেই বক্তব্যটি ছিল, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের যিনি চেয়ারম্যান ভলকার তুর্ক, তিনি বিবিসির পডকাস্টে ইন্টারভিউ বলেছিলেন যে 5 আগস্টের আগে তারা সেনাবাহিনীকে বলেছিল গুলি না চালাতে। যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে, আইএসপিআর থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটাও আমরা জানি, তারা এটিকে অস্বীকার করেছে। এখন জাতিসংঘের রিপোর্টের কথা যেভাবে সেনাপ্রধানের মুখ থেকে বের হলো, তাতে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়ে যায় আমাদের সামনে, যা তিনি সরাসরি বলেননি, তবে যেগুলো আমরা ধরে নিতে পারি। এক, সেনাপ্রধান পরিবেশিত বলেছেন স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ নয়, এবং সেনাবাহিনীর থেকে দুদিন আগে সংবাদ সম্মেলন করে কথা বলা হয়েছে। আমরা ধরে নিতে পারি একটি অংশ হবসা মনে করে যে যাই হোক না কেন সেনাবাহিনীর সদস্যরা যে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে যায়, সেখানে তাদের একটা স্বার্থের একটা বড় বিষয় থাকে, তাদেরকে নেওয়া বন্ধ করে দেবে জাতিসংঘে। আমরা জানি জাতিসংঘে যেভাবে ডিপ স্টেটের খেলা খেলছে যুক্তরাষ্ট্রের হয়ে, সেক্ষেত্রে সেনাবাহিনী রুখে দাঁড়ালে জাতিসংঘের মানে শান্তিরক্ষা মিশনের সেনাবাহিনী সদস্যদের নেওয়া বন্ধ করে দেবে। এই বিষয়টিতে আর ভীত নন সেনা সদস্যরা। সেনাপ্রধানের যে সরাসরি বক্তব্য, সেই বক্তব্যের মধ্য দিয়েই এটি বেরিয়ে আসে। এবং এই রিপোর্ট যে সেনাবাহিনীর কাছে কোনোভাবে গ্রহণযোগ্য নয়, সরকার যেখানে নিষেধ করেছে, বাধা দিয়েছে জাতিসংঘকে সেনাবাহিনীর বক্তব্য নিতে, এবং সেটি নেওয়া হয়নি। যেহেতু নেওয়া হয়নি, সেহেতু যথেষ্ট বিতর্কিত এই রিপোর্টটি, এই রিপোর্ট সেনাবাহিনীর কাছে গ্রহণযোগ্য নয়। অথচ সেই রিপোর্টকে কথায় কথায় ডক্টর ইউনূস সরকার রেফারেন্স হিসেবে ব্যবহার করে। কি জন্য ব্যবহার করে? আওয়ামী লীগের বিচার, আমরা তো সবার হত্যার বিচার চাই, প্রত্যেকটা হত্যার বিচার চাই, কিন্তু যেভাবে খণ্ডিত করা হচ্ছে এই রিপোর্টকে এবং যেভাবে ব্যবহার করা হচ্ছে, এগুলো বেশি দিন টিকবে না। সেনাপ্রধানের এই বক্তব্যটি আমাদের আলোচনায় খুব একটা আসেনি, এবং আবার বলি, নিঃসন্দেহে এটি ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের দাবি তার, অথবা মবক্রেসির বিরুদ্ধে তার যে অবস্থান, স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে করিডরের বিষয়ে তার যে অবস্থান, সেই একই জায়গা থেকে জাতিসংঘের এই রিপোর্টিং বিষয়ে সেনাবাহিনীর কি অবস্থান সেটি স্পষ্ট হয়েছে। বিষয় নিয়ে আমরা কথা বলছি, কিন্তু মাঝে মাঝে একটু আশপাশে দৃষ্টি দিতে হয়। দিনকে দিন ভারত বাংলাদেশ সম্পর্কটা আসলে কোন পথে যাচ্ছে, খুব খারাপ দিকেই যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। ভারত বাংলাদেশের সাথে যেমন নরমে কথা বলছে, যেমন গত বৃহস্পতিবারেও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশে আবারও একটি দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন, বাংলাদেশকে স্মরণ করিয়ে দিয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তারই আলোকে তিনি বলেছেন যে ভারত বরাবরই বলে আসছে, গত 10 মাস যাবতই বলে আসছে যে বাংলাদেশে ভারত একটি দ্রুত নির্বাচন দেখতে ইচ্ছুক। প্রতিবেশী হিসেবে, বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে দেখতে ইচ্ছুক হতেই পারে, বাংলাদেশও ভারতের অনেক কিছু দেখতে ইচ্ছুক হতে চাইতে পারে,
যদি বন্ধুত্ব থাকে, যদি আন্তরিকতা থাকে, এতে দোষের কিছু নেই। এদিকে আপনারা জানেন যে পাক ভারত উত্তেজনা চলছে, এখনো চলমান। এখনো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী যেখানেই যাচ্ছেন বক্তব্যে বলছেন, কিংবা প্রতিরক্ষা মন্ত্রী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রী প্রত্যেকেই বলছেন যে অপারেশন সিঁদুর কিন্তু এখনো বন্ধ হয়নি, চলমান রয়েছে। আপনারা জানেন যে এপ্রিলের 22 তারিখ থেকে বিশেষ করে কাশ্মীরের পহেলগাঁওয়ে একটা জঙ্গি হামলার প্রেক্ষিতে পাক ভারত উত্তেজনাটা তুঙ্গে, এবং মে মাসের 7 থেকে 10 তারিখ 4 দিনের একটা যুদ্ধ হয়েছে। এই মুহূর্তে যুদ্ধ বিরতি চলছে, কিন্তু এই যুদ্ধ বিরতি চলবার পরেও পাক ভারত সীমান্তে আবার গত পরশু বৃহস্পতিবার সীমান্তের 4টি রাজ্যে মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ বেসামরিক নাগরিকদের যুদ্ধ প্রস্তুতি। গুজরাট, পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু কাশ্মীরে এই মক ড্রিলের অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। অর্থাৎ পাক ভারত উত্তেজনাটা কোনোভাবেই থামেনি, কিন্তু পাক ভারত উত্তেজনা চলছে, সেটি আলাদা বিষয়। কিন্তু বাংলাদেশ নিয়েও যেন নরম কথা বলছে, আবার উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে। বাংলাদেশের সাথে আসলে ভারত কি করবে? আমি কদিন আগেও একটা ভিডিওতে বললাম, 3-4 দিন আগে, যে বাংলাদেশে ভারতের খুব কাছাকাছি, বাংলাদেশ থেকে কাছাকাছি যে শিলিগুড়ি করিডোর, 22 কিলোমিটার ডিস্টেন্সের এই করিডোরটা দিয়ে ভারতের 7 সিস্টার্সে যাওয়ার একমাত্র পথ। সেই পথটায় ভারত তাদের সামরিক তৎপরতা নজিরবিহীন ভাবে বাড়িয়েছে, অতীতের যে কোনো সময়ের থেকে অনেক বেশি। এবং এই স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স যেটিকে বলা হয়, সেই করিডোর ঘিরে আমি 3 দিন আগে ভিডিওতেও বলেছি যে সেখানে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমস S-400 সিস্টেম স্থাপন করা হয়েছে, এবং সেখানে ফ্রান্সের যুদ্ধ বিমান, আধুনিক স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান, রাফাল যুদ্ধ বিমান সেখানে মোতায়েন করা হয়েছে। এই সংকীর্ণ পথটার মধ্যে 5টা দেশ, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, চীনের সীমান্ত সংযোগস্থল, এবং বাংলাদেশ এবং ভারতের যে সংযোগস্থল, এই সংযোগে এই দুটোর পয়েন্টটা 22 কিলোমিটার। এই 22 কিলোমিটার করিডোর দিয়ে 7 সিস্টার্সে যেতে হয়। তো সেই জায়গা থেকে এই জায়গাতে সামরিক তৎপরতা বাড়াচ্ছে। ভারত কি আশঙ্কা করছে যে পশ্চিম সীমান্তে পাকিস্তানের সাথে যুদ্ধাবস্থা, বাংলাদেশের সাথে কি কোনোভাবে যুদ্ধে জড়িয়ে যেতে পারে? বাংলাদেশ অন্যের উস্কানিতে, পাকিস্তানের উস্কানিতে কিংবা চীনের উস্কানিতে? হয়তো বা তাই, কারণ ভারতের যে 7 রাজ্য বা 7 সিস্টার্স, এই 7 সিস্টার্স নিয়ে বাংলাদেশের সরকার প্রধানের মুখে ভারত অনেকবার এই 10 মাসে ক্ষমতাসীন হবার পরে অনেকবার এই 7 সিস্টার্স নিয়ে পরিকল্পনার কথা শুনেছে। সেই জায়গা থেকে ভারত 7 সিস্টার্সকে সুরক্ষা দিতে এই স্পর্শকাতর চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর সেটিকে সুরক্ষিত করতে হয়তো এখানে সামরিক তৎপরতা খুব বেশি বাড়িয়ে ফেলছে। আমি কদিন আগের ভিডিওতে বলেছি যে এই শিলিগুড়ি করিডোর সংলগ্ন একটি পুরনো বিমান ঘাঁটিকে ভারত আবার রিফর্ম করছে, সেখানে যাতে যুদ্ধ বিমানগুলো অবস্থান করতে পারে, সেখানে যাতে জ্বালানি ভরতে পারে ইত্যাদি। হয়তো যুদ্ধে জড়াবে না, কিন্তু বাংলাদেশের জন্য একটা থ্রেট রেডি রাখছে। শুধু নরম কথাই বলে না, গরমও হতে পারে। এটি বাংলাদেশকে বাংলাদেশকে আসলে বোঝানোর কিছু নেই, কারণ সামরিক শক্তিতে বাংলাদেশ ভারতের থেকে অনেক গুণ কম। আমি এর আগে এই কথাগুলো অনেকবার বলেছি, তারপরে বলি যে বাংলাদেশের যে টোটাল বাজেট, অর্থনৈতিক বাজেট, আর্থিক বাজেট, বাৎসরিক সব বিষয়ের, সেই বাজেটের প্রায় কাছাকাছি সমান ভারতের সামরিক বাজেট। আর বাংলাদেশের বাজেট কত? ধরুন মাত্র
কয়েক বিলিয়ন ডলার, 3-4 বিলিয়ন ডলার। 4 বিলিয়ন তো প্রশ্নই আসে না, 3 বিলিয়ন বা 3.5 বিলিয়ন ডলার। সেই জায়গায় সামরিক শক্তির বিচারে আমরা কিছুই না। কিন্তু ভারত চিন্তা করছে যদি চীন এখানে উস্কানি দেয়, যেমন শিলিগুড়ি করিডোর সংলগ্ন বাংলাদেশ একটা বিমান ঘাঁটি, অনেক আগে থেকেই অনেক ব্রিটিশ আমলের একটি বিমান ঘাঁটি, সেটি নতুন করে প্রস্তুত করছে, নতুন করে সৎ উদ্দেশ্যেই প্রস্তুত করছিল, বা ওখানে একটা এভিয়েশন বিশ্ববিদ্যালয়, এটা আওয়ামী লীগ সরকারের আমলের পরিকল্পনা ছিল। আমি 3 দিন আগের ভিডিওটাতেও বলেছি যে আওয়ামী লীগ সরকার ওটা করলে ভারতের মাথা ব্যথার কোনো কারণ হতো না। কিন্তু সেই বিমানবন্দরটায় উপস্থিতি লক্ষ্য করেছে ভারত, চীনের উপস্থিতি। চীন সেখানে ভিজিট করেছে, চীন এখানে অর্থায়ন করবে। পাকিস্তানের সামরিক বাহিনীর লোকজন এসছে। আমি কয়েকদিন আগের ভিডিওতে এগুলো বলেছি। এই চীন পাকিস্তানের উপস্থিতিটাই ভারতের মাথা ব্যথার কারণ, যার কারণে শিলিগুড়ি করিডোরে স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান, রাফাল যুদ্ধ বিমান, S-400 এয়ার ডিফেন্স সিস্টেমস এগুলো স্থাপন করছে ভারত। যদি কোনো বাড়াবাড়ি হয় বাংলাদেশ নিয়ে, তাহলে অ্যাকশন, শুধু নরম কথাই বলে না, তাহলে অ্যাকশনে যাবে। সেই জায়গা থেকে এই সংবেদনশীল বিষয়গুলো নিয়ে বাংলাদেশে যারা এই মুহূর্তে সরকার পরিচালনা করছেন, দায়িত্বে আছেন, তাদের আরো বেশি সচেতনতা আবশ্যক। কারণ বিপদে কিন্তু আমরা কাউকে খুঁজে পাবো না, যতই পেছন থেকে যাই বলুক না কেন, বা পেছন থেকে সহযোগিতা দিলেও আমরা কার সাথে লাগতে যাচ্ছি সেটা কিন্তু 1000বার ভাবা উচিত। 1000 সহযোগিতা দিলেও কিন্তু যার সাথে যে, আমি বিশেষ করে ভারতের কথাই বলতে চাইছি, 1000বার, কোটিবার ভাবতে হবে, লক্ষবার, কোটিবার ভাবতে হবে যে ভারতের সাথে আমরা কোনো এই ধরনের যুদ্ধ পরিস্থিতিতে যাব কিনা। এটি 1000বার ভাবতে হবে আমাদের বাঁচতে হলে, বাঁচার স্বার্থে। কাজেই ভারত কেন নরম কথা বলছে বলে আবার স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান, যে রাফাল যুদ্ধ বিমান কিংবা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, এই যে সম্প্রতি পাক ভারত যুদ্ধের সময় S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার হয়েছে, কিংবা রাফাল যুদ্ধ বিমান ব্যবহার হয়েছে, এবং পাকিস্তান দাবিও করেছিল যে রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান, কিন্তু এর সত্যতা কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়নি। সেগুলো আমাদের শিলিগুড়ি করিডোর, আমাদের কাছাকাছি শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকে ভারত স্থাপন করছে, বাংলাদেশের দিকে তাক করছে। কেন আমি এমন সম্পর্ক কেন করব? আমি বারবার এই সম্পর্ক নিয়ে কথা বলি, বা আমি কারোর সাথে কেন সম্পর্ক নষ্ট করব? আচ্ছা, পাকিস্তান অনেক দূর দেশের রাষ্ট্র, আমার বর্ডারের আশপাশে না, আমার তো পাকিস্তানের সাথেও একটা স্বাভাবিক সম্পর্ক, অতি মাখামাখিও দরকার নেই, আবার ভারতের সাথেও অতি মাখামাখি দরকার নেই, কিন্তু চমৎকার একটা সম্পর্ক দরকার আছে, যেটি বিগত সরকারের সময়ও ছিল। কাজে আমরা সেই সম্পর্কটাই আমাদের স্থাপন করা দরকার, যাতে করে কোনো দেশের রাগ বা বিরাগ ভাজনের শিকার আমরা না হই। আমাদের পররাষ্ট্র নীতির মূল নীতি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা বা বৈরিতা নয়। আমরা যেন এই নীতিতে চলি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই নীতিতে চলছে না। এটি যথেষ্ট উদ্বেগের কারণ, এবং শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক তৎপরতা, নয়াদিল্লির সামরিক তৎপরতা বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ আছে। আমরা প্রত্যাশা করব এই সরকার এই বিষয়গুলো বিবেচনা করবে বাংলাদেশের জনগণের স্বার্থে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।